নতুন বছরে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাবে বলে মোনালিসার মনে অনেক আশার সঞ্চার হয়, কারণ এই বিয়ে করা নিয়ে তাকে জীবনে অনেক কিছুই সহ্য করতে হয়েছে। মোনালিসার গায়ের রং কালো হওয়ায় তাকে কোনো ছেলেই পছন্দ করতে চায় না। এই বছরের শুরুতে অর্থাৎ 2023 সালে জানুয়ারিতে এমনই হয় যে এক ছেলে পক্ষ মোনালিসাকে পছন্দ করার পরেও যেহেতু তারা আবার অন্য কোনো ফর্সা সুন্দর মেয়ে পেয়ে যায়, তাই তারা বছরের শুরুতেই মোনালিসার সঙ্গে বিয়ে ভেঙে দেয়। এই কারণে মোনালিসা এবং তার বাবা চন্দনবাবু এবং মোনালিসার মা পিয়ালা দেবী হতাশায় ভেঙে পড়ে। মা, তুমি এসব পুরানো দিনের কথা মনে করি কেন নিজের মন খারাপ করছো বলো? আর ভালোই তো হয়েছে যে এই বছর শুরুতেই আমার বিয়েটা ভেঙে গেছে, তা না হলে আমি কি পরমের মতো ভালো ছেলে পেতাম? সত্যি ঈশ্বরের কি পরিহাস দেখ, বছর ঘুরতে পারিনি, তোর আবার নতুন বছরের শুরুতে বিয়ে ঠিক হয়েছে। আর পরম এতই ভালো ছেলে যে ও তোকে বিয়ে করে নতুন বছরে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। আমি সত্যিই খুব খুশি। জানো মা, ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল যে বছরের প্রথম মাসে আমি বিয়ে করব, আর এখন সেই স্বপ্নটা আর কিছুদিনের মধ্যে পূরণ হবে। নতুন বছরে মেয়ের বিয়ে মানেই তার বাবা মায়ের অনেক দায়িত্ব, তাই চন্দনবাবু এবং পিয়ালি দেবী বিয়ের নানান রকম কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু অন্যদিকে সমস্যা হয় পরমের বাড়িতে। পরমের মা শিলা দেবী কিছুতেই মোনালিসাকে পছন্দ করতে পারে না, যার কারণ ছিল একটাই, সেটা হলো মোনালিসার গায়ের কালো রং। তুই আর বিয়ে করার জন্য কোনো মেয়ে পেলি না? ওই কালো মোনালিসার মধ্যে এমন কি আছে বলতো যা অন্য কোনো মেয়ের মধ্যে নেই? আর ওর বাবা মা এমন আহামরি কিছু বড় লোক নয় যে মেয়েকে এত সুন্দর ফর্সা ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে যৌতুক দেবে। মা, তুমি একটু চুপ করে থাকবে? সবসময় মানুষকে গায়ের রং আর সৌন্দর্য দিয়ে বিচার করো কেন? আমি তো বুঝতে পারি না মোনালিসা কত বড় কোম্পানিতে চাকরি করে, তোমার কোনো আইডিয়া আছে? সুতরাং ওকে বিয়ে করলে আমি সমাজে মাথা তুলে এগিয়ে যেতে পারবো, আর সেই কারণে আমি মোনালিসাকে বিয়ে করব। আর তাছাড়া ওর ব্যবহারও অনেক ভালো। ছেলের এমন কথা শুনে শিলা দেবী আর কোন রকম উত্তর দেয় না, কিন্তু তার মন থেকে যৌতুকের লোভও যেতে চায় না। আর সেই লোভের বশীভূত হয়ে সে নিজে ছেলের আড়ালে মোনালিসার বাবাকে ফোন করে বসে। আপনার কালো পেঁচার মতো মেয়েকে আমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে, সুতরাং ফ্রি ফান্ডেই নিজের মেয়েকে নতুন বছরে আমাদের বাড়ির বউ বানিয়ে দেবেন। মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে না হয় কিছু নাই দিলেন, কিন্তু নতুন বছরের উপহার হিসেবে আমাদেরকে তো কিছু দিতেই পারেন, তাই না? এইরকম বলবেন না দিদি ভাই, আমি আপনাদের খুশির জন্য মেয়েকে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এমনকি গরমকালে এসি ও শীতকালের জন্য রুম হিটারও দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আমাদের আর ক্ষমতা নেই। আমি ভেবেছিলাম আমার ছেলে নতুন বছরে 4 চাকা স্করপিও গাড়ি চেপে আপনার মেয়েকে বিয়ে করতে যাবে, সুতরাং আপনারা নতুন বছর উপলক্ষে আমার ছেলেকে যদি একটা বড় স্করপিও গাড়ি উপহার দেন তাহলে কিন্তু মন্দ হয় না। একটা স্করপিও গাড়ির দাম তো অনেক বেশি, আর আমাদের মেয়ের বিয়ে দিতে এমনিতেই অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা যেহেতু একটা গাড়ি ডিমান্ড করেছেন, আমি সেই গাড়িটা দেওয়ার ব্যবস্থা করছি। এই বলে চন্দনবাবু ফোনটা রেখে দেয়। চন্দনবাবু শুধুমাত্র তার মেয়ের কথা চিন্তা করে পরমের মাকে স্করপিও গাড়ি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সে মোনালিসাকে তার শাশুড়ি মা এবং স্বামীর জন্য নতুন বছরের উপহার হিসেবে স্করপিও গাড়ি দেওয়ার কথাটা জানায়। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে বাপি? এমনিতেই বছরের প্রথমে আমার বিয়ের জন্য তুমি এত এত টাকা খরচা করছো, তার উপর আবার তুমি পরমকে স্করপিও গাড়ি কিনে দেবে, তাও আবার ওর লোভী মায়ের কথায়। আমি এক্ষুনি পরমকে এই বিষয়ে জানিয়ে দেব। না না মোনালিসা, তুই এখন পরমকে এই বিষয়ে কিছু জানাস না, তাহলে ওর মাকে আরো খারাপ খারাপ কথা শোনাবে। তুই এখন অনেক বড় চাকরি করিস, আর সেই কারণে নতুন বছরে নিজের বরকে একটা স্করপিও গাড়ি উপহার দেওয়া কোনো ব্যাপার না। তুই কেন বুঝতে পারছিস না যে এমনিতেই আগের বছর তোর বিয়ে হতে হতে ভেঙে গেছে? এই নতুন বছরে আবারও যদি এরকম কিছু হয় তাহলে আমি আর তোর মা অসম্মানের জ্বালায় বেঁচে থাকতে পারবো না। বিয়ে করার জন্য যদি জানতাম যে এতটাই ক্ষতিপূরণ দিতে হবে তাহলে আমি কোনোদিনও বিয়ে করতাম না। ঠিক আছে, আমি পরমকে কিছু বলবো না। নিজের সারা জীবনে সেভিংস দিয়ে আমি আমার শ্বশুর বাড়ির জন্য নতুন বছরে গাড়ি উপহার হিসেবে নিয়ে যাব। নতুন বছরে নতুন বউ হওয়ার জন্য মোনালিসা নিজের শাশুড়ি মায়ের চাহিদা মতো তার স্বামীর জন্য একটা বড় স্করপিও গাড়ি কিনে নেয়। সে এই বিষয়ে প্রথমে পরমকে কিছু জানায় না। মোনালিসা পরমকে নতুন বছরের উপহার হিসেবে একটা স্করপিও গাড়ি গিফট করে। এত বড় গাড়ি দেখে পরম ভীষণ পরিমাণে অবাক হয়। সে কিছুতেই মোনালিসার কাছ থেকে এরকম ধরনের উপহার নিতে চায় না। স্বাভাবিকভাবে সে একজন পুরুষ হওয়ার জন্য তার হবু বউয়ের কাছ থেকে এত বড় গাড়ি উপহার হিসেবে নিতে তার কোথায় যেন সম্মানে বাধে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মোনালিসা? এই নাকি তুমি আমাকে বিশ্বাস করো? আমি বিয়ের পর গাড়ি কিনবো বলে ঠিক করেছিলাম, কিন্তু তুমি বিয়ের আগে আমাকে এত বড় একটা গাড়ি উপহার হিসেবে দিয়ে দিলে। আমি কিছুতেই এই উপহার মেনে নিতে পারবো না।
তুমি প্লিজ এরকম করে বলো না। আমার খুব ইচ্ছা যে নতুন বছরে আমার বর আমার উপহার দেওয়া গাড়ি চেপে আমাকে বিয়ে করতে আসবে। তাই তুমি প্লিজ স্করপিও গাড়িটা চালিয়ে আমাকে বিয়ে করতে এসো। আমরা তোমাকে কিছু বলার নেই, এমনিতেই তোমার বাবা আমাদেরকে এত কিছু দিচ্ছে, তার উপর এত বড় গাড়ি কিনে দেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু তুমি যখন ভালোবেসে আমার জন্য এই উপহারটা এনেছো, সেই কারণে আমি স্করপিও গাড়িটা ব্যবহার করব। পরম সেই স্করপিও গাড়ি উপহার হিসেবে গ্রহণ করে। তারা নতুন বছরে বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাবে কিংবা কোন কোন রেস্টুরেন্টে খাবে সেই সমস্ত কিছু পরিকল্পনা করতে শুরু করে দেয়। তারা দুজনেই নিজেদের বিয়ে নিয়ে ভীষণ পরিমাণে উৎসাহিত ছিল। আমরা বিয়ের পরপরই থাইল্যান্ডে চলে যাব, কেমন? আমার খুব ইচ্ছা থাইল্যান্ডে হানিমুনে যাওয়ার, কারণ আমার সমুদ্র খুব ভালো লাগে। আর বছরের প্রথমে সমুদ্রের মুখ দেখলে আমাদের বছরটাও কিন্তু খুব ভালো কাটবে। আমি ঠিক করেছিলাম বিয়ের পর আমরা প্রথমে কাশ্মীরে ঘুরতে যাব, কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কাশ্মীরে বড় বড় পাহাড়গুলো সব বরফে ঢাকা থাকে। কিন্তু তুমি যদি চাও তাহলে আমরা সমুদ্রে ঘুরতে যেতেও পারি। এভাবে তারা দুজনে মিলে অনেক অনেক গল্প করে। দেখতে দেখতে তাদের বিয়ের দিন খুবই কাছাকাছি চলে আসে। পরম এবং মোনালিসার বাড়ি বিয়ের আনন্দে এবং লোকজনের হইচয়ে মেতে ওঠে। অন্যদিকে শিলা দেবীও নিজের আবদার মতো ছেলের জন্য স্করপিও গাড়ি পেয়ে যায়। তাই তার আর মোনালিসাকে নিয়ে কোনো সমস্যা থাকে না। সাদা সুন্দর স্করপিও গাড়ির রঙের কাছে মোনালিসার গায়ের কালো রং শাশুড়ি মায়ের চোখে ফিকে পড়ে যায়। পরম, আমি আর অপেক্ষা করতে পারছি না রে বাবা। কখন যে নতুন বৌমা বিয়ে করে নতুন বছরে আমাদের বাড়িতে আসবে আর আমার সেবা করবে, সেই কথা ভাবলেই আমার মন আনন্দে ভরে উঠছে। বাবা, তুমি আবার মোনালিসাকে এতটা পছন্দ কবে থেকে করছো? এটাকে মোনালিসার নামে তুমি তো সবসময় খুব খারাপ খারাপ কথা বলতে, কিন্তু এখন এমন কি হয়ে গেল যে তুমি মোনালিসার নামে এক গ্লাস জলও বেশি খাচ্ছ? তুই শুধু সবসময় আমাকে ভুল বুঝেই গেলি। ওর গায়ের রংটা একটু ময়লা বলে আমার আপত্তি ছিল, কিন্তু মেয়েটা এমনিতে তো খারাপ নয়। পরম তার মায়ের এরকম পরিবর্তন দেখে বেশ খুশি হয়। দেখতে দেখতে বছরের শেষ দিন চলে আসে। এমন সময় একদিন পরম মোনালিসাকে ফোন করে বলে, আমি বছরের শেষ দিনটা আমরা হবু বউয়ের সাথে কাটাতে চাই, তাই আমি এক্ষুনি তোমার কাছে আসছি। তারপর আমরা রাত্রেবেলা ডিনার করতে যাব, কেমন? তুমি তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। না না পরম, তোমাকে এখন এত রাত্রিবেলায় আমাদের বাড়িতে আসতে হবে না। আমার বাড়িতে আসতে গেলে ওই হাই রোডটা পেরোতে হয়, আর ওই রোডে অনেক বড় বড় লরি চলে। তাই এই রাত্রিবেলাতে বাড়ির বাইরে বেরিয়ে ওই স্করপিও গাড়ি ড্রাইভ করার কোনো মানে হয় না। আমি তোমার কথা শুনতে চাই না মোনালিসা, কালকে আমাদের বিয়ে। সুতরাং পুরোনো বছরে আমি আমার বউয়ের সাথে একবার দেখা করব না, সেটা হতে পারে না। নতুন বছরে তুমি আমার বাড়ির নতুন বউ হিসেবে আসবে, তাই আমি পুরানো বছরে আমার পুরানো বান্ধবীর সাথে একবার শেষ ডিনার করতে চাই। মোনালিসা হাজারবার বারণ করলেও পরম কোনো কথাই শুনতে চায় না। হবু বউয়ের সঙ্গে পুরানো বছরের শেষ দিনটা কাটাবে বলে পরম গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার মনে অনেক অনেক আনন্দ থাকে বলে সে গাড়িতে জোরে গান চালিয়ে দেয়। পরম গান শুনতে শুনতে হাই রোডের উপর থেকে স্করপিও গাড়ি ড্রাইভ করে। এর ফলে পেছনে বা সামনে থেকে কোনো লরি বা বাসের হর্ন তার কানে এসে পৌঁছায় না। এমন সময় সামনে থেকে একটা বড় 10 চাকার লরি এসে পরমের গাড়িতে ধাক্কা মারে। এমন সময় পরম দিশেহারা অবস্থায় ব্রেক দিতে গিয়ে গাড়ির উপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমন অবস্থায় হাই রোডে সেই রাত্রিবেলাতে এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে। পরম আহত অবস্থায় জ্ঞানশূন্য হয়ে রাস্তার উপর পড়ে থাকে। এত বড় অ্যাক্সিডেন্ট দেখে চারপাশে ভিড় জমা হয়ে আসে। সকলে মিলে পরমকে সামনের নার্সিং হোমে ভর্তি করে। তারা পরমের পরিবারে এই দুর্ঘটনার খবরও পৌঁছে দেয়। না, এমন হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি পরমকে অনেকবার বারণ করেছিলাম যে এই রাত্রিবেলাতে গাড়ি নিয়ে হাই রোডের উপর থেকে যেন আমাদের বাড়িতে না আসে, কিন্তু আমার কোনো কথা শুনতে চায়নি। সকলে মিলে নার্সিং হোমে ছুটে যায়, কিন্তু পরমের অবস্থা শোচনীয় থাকায় ডাক্তারবাবু পরিবারের কারোর সঙ্গেই পরমকে দেখা করতে দেয় না। এমন অবস্থায় পরমের মা শিলা দেবী কান্নায় ভেঙে পড়ে। আমার ছেলের এত বড় দুর্ঘটনা ওই অনামুখ মেয়েটার কারণেই হয়েছে। আমি বলেছিলাম নতুন বছরের প্রথমেই কালো মেয়েটাকে আমাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে আসিস না, কিন্তু আমার ছেলে কোনো কথা শোনেনি, আর আজকে তার মাসুল দিতে হচ্ছে আমার ছেলেকে। নতুন বছরের শুরুতেই এমন দুর্ঘটনা পরম এবং মোনালিসার পরিবার কিছুতেই মেনে নিতে পারে না। সেই মুহূর্তে ডাক্তারবাবু পরমের অপারেশন করে অপারেশন থিয়েটার থেকে বাইরে বেরিয়ে এসে বলে, দেখুন, আমি আপনাদেরকে খোলাখুলি ভাবেই বলছি, পরমের অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে। সুতরাং আমরা অপারেশন করে পরমকে প্রাণে বাঁচাতে পেরেছি। তবে সারা জীবনের মতো দুটো চোখের দুর্ঘটনার কারণে অন্ধ হয়ে গেছে। পরম আর কোনোদিনও নিজের চোখে দেখতে পাবে না। নতুন বছরের শুরুতেই এমন এক ভয়াবহ খবর পেয়ে কারোর আর দুঃখের ঠিকানা থাকে না। তারা সকলে মিলে পরমকে দেখতে যায়।
কিন্তু এমন সময় চন্দনবাবু এবং শিলা দেবী নিজেদের অজান্তেই নিজেদের মধ্যে ঝগড়া করে বসে। আমি কিছুতেই এমন অন্ধ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। আজকে আপনার লোভের জন্যই আপনার ছেলের এমন হয়েছে শিলা দেবী। বেশি লোভ করে আমাদের কাছ থেকে তো ছেলের জন্য স্করপিও গাড়ি নিয়েছিলেন, আর সেই কারণে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে পরমের দুটো চোখ চলে গেল। এই কথা শুনে পরম খুবই কষ্ট পায়। নতুন বছর এবং পুরানো বছরের মধ্যে একদিনেরই পার্থক্য ছিল, আর সেই একদিনের মধ্যে পরমের জীবনের সবকিছু পরিবর্তিত হয়ে যায়। সকলে একদিন আগে যে মানুষকে সুন্দর বলতো আর যার সাথে চন্দনবাবু নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল, একদিনের মধ্যেই সেই ছেলে অন্ধ হয়ে যায়। আমার ছেলে যদি অন্ধ হয় তাহলে আপনার মেয়ে কেমন? বিচ্ছিরি কালো গায়ের রং। নতুন বছরে আপনার মেয়েকে আমাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে আসার সিদ্ধান্তটাই হলো আমার ছেলের জীবনের সবথেকে বড় ভুল। তোমরা প্লিজ একটু চুপ করবে? তোমাদের মানসিকতা দেখে সত্যি আমার ঘৃণা লাগছে। ছেলে অন্ধ, মেয়ের গায়ের রং কালো, এসব এখন কোনো আলোচনার বিষয় নয়। 2023 সাল শেষ হয়ে 2024 পড়ে গেল, আর তোমাদের পুরানো মানসিকতার পরিবর্তন হলো না। পরম অন্ধ হোক কিংবা ওর কোনো ক্ষতি হয়ে যাক না কেন, আমি নতুন বছরে পরমের বউ হয়ে পরমদের বাড়িতেই যাব। পরমকে বিয়ে করার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। মোনালিসার এমন সিদ্ধান্ত কিছুতেই তার বাবা মা মেনে নিতে চায় না, কিন্তু তার দৃঢ় কণ্ঠস্বর শুনে পরমের ভীষণ ভালো লাগে। সে মনে মনে ভাবে যে নতুন বছরে সে যথারীতি তার জন্য যোগ্য মেয়েকেই বেছে নিয়েছে। মোনালিসার জীবনের প্রতিটা পদক্ষেপে পরম তার পাশে থাকতে রাজি হয়। এমনকি সেই স্করপিও গাড়ি যৌতুক হিসেবে নেওয়ার জন্য পরম তার মাকেও অনেক অনেক কথা শোনায়। এভাবেই সকলের অমতে গিয়ে নতুন বছরে পরম এবং মোনালিসা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মোনালিসা নতুন বউ হয়ে নতুন বছরে পরমের সঙ্গে শ্বশুর বাড়িতে পা রাখে। তোমাকে বউ হিসেবে পেয়ে মোনালিসা আমি সত্যি ধন্য হয়ে গেছি। তুমি হলে আমার জীবনে নতুন বছরের সেরা উপহার। আমি এখন তোমার দুই চোখ দিয়ে পৃথিবী দেখতে পারবো। তুমি একদম চিন্তা করো না পরম, আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো, তুমি দেখো। বিয়ের পর মোনালিসা নিজের বরের চোখ চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে চলে যায়। ধীরে ধীরে বিদেশি ডাক্তার পরমকে চিকিৎসা করে তাকে একেবারে সুস্থ করে তোলে। পরম আবার নিজের দুই চোখে পৃথিবীকে দেখতে পায়। এভাবেই তারা দুজনেই সুখে শান্তিতে সংসার করতে থাকে। সঙ্গীতা তার শাশুড়ি মা মোহনা দেবী এবং স্বামী আকাশের সঙ্গে থাকত। আকাশ দিনমজুরের কাজ করে সংসার চালাতো। দিনমজুরের কাজ করায় মাঝে মধ্যে কয়েকদিনের জন্য সে কোনো কাজই পেত না। সেই কারণেই তাদের সংসার চালানো খুবই মুশকিল হয়ে পড়তো। মাঝে মধ্যে তাদেরকে শুকনো ভাত রুটি খেয়েও দিন কাটাতে হতো। সংসারের আর্থিক পরিস্থিতির হাল ধরতে সঙ্গীতা একদিন মনে মনে ভাবে তারও কিছু একটা করা দরকার, না হলে তাদের সংসারের অভাব কখনো দূর করা যাবে না। এরকমই ভাবনা চিন্তা করে সঙ্গীতা একদিন তার শাশুড়ি মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলে। মা, আমি বলছিলাম কি, আজকাল তো সব জিনিসের দাম অনেক বেশি। এই মূল্যবৃদ্ধির বাজারে মাত্র একজনের উপর নির্ভর করে সংসার চালানো যাচ্ছে না। আমি তো বেকার বাড়িতে বসেই থাকি। আমি ভাবছিলাম যদি আমিও কোনো ছোট ব্যবসা শুরু করি তাহলে কি আপনাদের কোনো আপত্তি হবে? আমার তো কোনো আপত্তি নেই বৌমা, তবে তুমি কিসের ব্যবসা করতে চাইছো? ব্যবসা করার জন্য তো টাকার দরকার। না না, আমি একটা অনেক ভালো কিছু ভেবেছি। আমাদের বাড়ির সামনে তো অনেকটাই ফাঁকা জমি আছে। সামনে শীতকাল পড়ছে, এই সময় আমি তো বিভিন্ন রকমের সবজির চাষ করতে পারি। আর সবজির বীজ কিনতেও তো বেশি টাকা লাগে না। সবজিগুলো চাষ করে আমি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করব। সঙ্গীতার আইডিয়া তার শাশুড়ি মা এবং আকাশের দুজনেরই পছন্দ হয়। আকাশ তার বউয়ের এই সিদ্ধান্তে কোনো রকমের আপত্তি করে না। সঙ্গীতা তার শাশুড়ি মা এবং স্বামী দুজনের কাছ থেকে উৎসাহ পায়। সে পরের দিনে বিভিন্ন শীতকালীন সবজির বীজ কিনে নিয়ে এসে তাদের ফাঁকা জমিতে ছড়িয়ে দেয়। জমিতে বীজ ছড়িয়ে দেওয়ার আগে সঙ্গীতা এবং তার শাশুড়ি মা ওই জমিকে চাষযোগ্য করে তোলার যথেষ্ট চেষ্টা করে। তারা যখন নিজেদের কাছে ব্যস্ত ছিল তখনই সেখানে সঙ্গীতার এক প্রতিবেশী মাম্পি চলে আসে। সে আগে দূর থেকে ভালো করে দেখে নিয়েছিল সঙ্গীতা এবং তার শাশুড়ি মা কি করতে চাইছে। কি ব্যাপার, তোমরা বউ শাশুড়ি মিলে দুজনে কি করছো? তোমাদের এই জায়গাটা তো আগে জঙ্গলে ভর্তি ছিল, হঠাৎ করে সমস্ত জঙ্গল পরিষ্কার করে ফেললে যে? ও মা, তোমরা তো আবার কি সব বীজ ছড়াচ্ছ জমিতে? সবজি চাষ করার কথা ভাবছো নিশ্চয়ই। সে আমরা যাই করি না কেন, তোমার তাতে কি বলো তো বাপু? যখনই আমরা কিছু করি না কেন তোমাকে কি কেউ গিয়ে খবর দিয়ে আসে, নাকি তুমি গন্ধ পাও যে তুমি মুহূর্তের মধ্যে এখানে ছুটে চলে আসো?
আসলে মাম্পি, আমি সবজির বীজ ছড়াচ্ছিলাম। আমি সবজির ব্যবসা শুরু করব। উপরওয়ালার কৃপায় যদি সবজির ফলন ঠিকঠাক হয় তাহলে ব্যবসাটা শুরু করেই ফেলবো। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো, খুব ভালো। ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করো, আমিও গিয়ে এবার আমার কাজ করি। এই বলে মাম্পি সেখান থেকে চলে যায় এবং সে নানান ভাবনা চিন্তায় মশগুল হয়ে ওঠে। তোমার কি দরকার ছিল বলো তো মাম্পিকে বলার? তুমি জানো না ও কেমন মহিলা? ওর বর এত ভালো একটা দোকানে কাজ করে, ওর বর ভালো টাকা মাহিনা পায়, তারপরে তো মাম্পির লোভের শেষ নেই। আমাদের উপর তো সব সময় হিংসা করতেই থাকে। বেকার বেকার তুমি ওকে কথাগুলো বললে। ছাড়ুন না মা, হিংসা করে কেউ কখনো জিততে পারে না। আর তাছাড়া মাম্পি কি বা করবে? একদিন না একদিন সবাই তো জানবেই যে আমরা সবজির ব্যবসা করছি। সঙ্গীতা ফালতু কোনো রকমের চিন্তা না করে খুব মন দিয়ে সবজি চাষের কাজে নিজেকে নিয়োজিত রাখে। সে নিয়মিত তার শাকসবজির পরিচর্যা করতে থাকে। অন্যদিকে মাম্পি সঙ্গীতের উপর হিংসা করে বাজার থেকে বিভিন্ন ধরনের সবজির বীজ কিনে নিয়ে আসে। বাবারে বাবা, শাশুড়ি বউ দুজনে মিলে সবজি ফলাচ্ছে। সামনে শীতকাল আসছে, সবজির দাম প্রচুর বেড়ে যাবে। ওরা যদি সবজির ব্যবসা করে আমার থেকে বড়লোক হয়ে যায়, না বাবা না, আমি এটা হতেই দেব না। আমিও ওদের মতো সবজি চাষ করে বিক্রি করব। এই বলে মাম্পিও তাদের বাড়ির সামনের ফাঁকা জায়গায় সবজির বিভিন্ন বীজ ছড়িয়ে দেয়। কিন্তু সে কোনো রকমের পরিচর্যা না করায় তাই সবজির ফলন ভালো হয় না। তাই সে কোনো সবজি বাজারে বিক্রি করতে পারে না। অন্যদিকে মাম্পি এবং তার শাশুড়ি মায়ের জমিতে খুবই তাজা সবুজ সবুজ সবজি ফলিত হয়েছিল। মা দেখুন কি সুন্দর সবুজ সবুজ সবজি হয়েছে। আর পালং শাকগুলো দেখুন, পালং শাকগুলো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। মা, আর দেরি না করে আমি আজ থেকে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ছি। চলো বৌমা, আমিও তোমার সঙ্গে সবজি বিক্রি করতে যাব। তুমি একা একা কি যে করবে আমার বড্ড চিন্তা হচ্ছে। না না, আপনি এই বয়সে এসব করবেন নাকি? এমনি আপনি সবজি চাষে আমাকে অনেক সাহায্য করেছেন। আপনি বাড়িতেই থাকুন, আমি সবজি বিক্রি করে আসছি। এই বলে সঙ্গীতা সমস্ত সবজি ঝুড়ির মধ্যে ভরে নিয়ে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ে। সঙ্গীতাকে সবজি নিয়ে বেরিয়ে যেতে দেখে মাম্পির খুবই হিংসা হয়। প্রথম দিনে সঙ্গীতার ভালো টাকা উপার্জন হয় আর সে খুশি মনে বাড়িতে ফিরে আসে। মা, উপরওয়ালার কৃপায় আজকে আমার অনেক লাভ হয়েছে। আমার সবুজ সবুজ তাজা সবজি দেখে সবাই বেশি বেশি করে সবজি কিনেছে। জমিতে বাকি যা সবজি আছে সেগুলো কয়েকদিনে বিক্রি হয়ে যাবে। তারপর আমি আরো বেশি করে সবজির চাষ করব, তবেই আমাদের আরো বেশি টাকা ইনকাম হবে। মাম্পি জানালার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে তাদের বউ শাশুড়ি মায়ের সব কথাই শুনতে থাকে। তার মনে প্রচন্ড পরিমাণে হিংসার সৃষ্টি হয়। সে কিছুতেই সঙ্গীতার এরকম উন্নতি দেখতে পারে না। কয়েকদিনের মধ্যেই সঙ্গীতা তার সমস্ত সবজি বিক্রি করে ফেলে এবং ভালো টাকা মুনাফা অর্জন করে। এবার সে বাজার থেকে আরো বিভিন্ন রকমের এবং বেশি করে সবজির বীজ কিনে নিয়ে এসে জমিতে ছড়িয়ে দেয়। এরই মধ্যে মাম্পি সঙ্গীতার সবজি নষ্ট করে দেওয়ার জন্য এক ফন্দি এঁটে ফেলে। সে দোকান থেকে ক্ষতিকারক বিষাক্ত ওষুধ কিনে নিয়ে এসে রাত্রিবেলা সঙ্গীতার সবজির মধ্যে ছড়িয়ে দেয়। এর ফলে কয়েকদিনের মধ্যেই সঙ্গীতার সমস্ত সবজি নষ্ট হয়ে যায়। তার সমস্ত শাকসবজিতে পোকামাকড় আক্রমণ করে সবকিছুই নষ্ট করে দেয়। এই দেখে সঙ্গীতার মন খুবই খারাপ হয়ে যায়। এটা কি করে হলো মা? এর আগের বার তো আমাদের জমিতে খুব ভালো সবজির চাষ হয়েছিল, কিন্তু এবার সব সবজি কিভাবে নষ্ট হয়ে গেল? তুমি মন খারাপ করো না বৌমা, সবজি নষ্ট হয়ে গেছে, এবার তো আর কিছু করার নেই। তুমি চাইলেই কি সবজিগুলো ফিরিয়ে আনতে পারবে? তুমি আবার নতুন করে বীজ ছড়িয়ে দাও। আর সবজি বিক্রি করে তুমি যে টাকা উপার্জন করেছো, নতুন সবজি উৎপাদিত হওয়ার আগে পর্যন্ত আমাদের সংসার ভালো মতোই চলে যাবে। সঙ্গীতা তার শাশুড়ি মায়ের কথা মতো আবার নতুন সবজির বীজ জমিতে ছড়িয়ে দেয়। শাশুড়ি বৌমার এরকম শোচনীয় অবস্থা দেখে মাম্পি মনে মনে বেজায় আনন্দ উপভোগ করে। সে তার আনন্দ ধরে রাখতে না পেরে তার স্বামী নিখিলেশকে সব কথা বলে। আমি সবজি বিক্রি করতে পারলাম না, আর আমি নাকি ওদেরকে সবজি বিক্রি করতে দেব? এটা হতেই পারে না, কিছুতেই না। ওরা যতবারই সবজির বীজ জমিতে ছড়াবে আমি ততবারই সব সবজি নষ্ট করে দেব। মাম্পির স্বামী নিখিলেশ মাম্পির কথা শুনে সেই মুহূর্তে কিছু বলে না, কিন্তু সে সুযোগ পেলেই সঙ্গীতাদের বাড়িতে যায়। নিখিলেশ সঙ্গীত এবং তার শাশুড়ি মাকে তার স্ত্রীর কুকর্মের কথা জানিয়ে দেয়।
আমার বউয়ের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মাম্পিকে নিয়ে আমি আসলে আর পারছি না। ওর মনে যে এত হিংসা, তোমাদেরকে কি বলবো। যাক, অনেক হয়েছে। আমি এবার ওকে একটা উচিত শিক্ষা দেবই। ওর ভুলটাকে ধরিয়ে দিতেই হবে। আর কি করা যাবে দাদা, মাম্পি যখন ভুল করেই ফেলেছে তখন ওকে ক্ষমা করে দাও। বেকার এটা নিয়ে আর বেশি আলোচনা করে লাভ নেই। নিখিলেশ কি বলেছে তুমি শুনলে না? তুমি যতবারই সবজি ফলাতে যাবে ততবারই মাম্পি তোমাকে বাধা দেবে। মাম্পিকে অবশ্যই শিক্ষা দিতে হবে। তুমি কি ভাবছো বলো তো বাবা? এরকম ভাবে তো কারোর ক্ষতি করা উচিত নয়, বলো। নিখিলেশ তার প্ল্যানের কথা সঙ্গীতা এবং তার শাশুড়ি মাকে ভালো করে বুঝিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই সঙ্গীতার চাষের ক্ষেতে সবজি বেশ বড় বড় হয়ে আসে। আর এই দেখে মাম্পি দোকান থেকে আবার বিষাক্ত ওষুধ কিনে নিয়ে চলে আসে। সঙ্গীতা খুব ভালো মতোই মাম্পির উপর কড়া নজর রাখছিল। মা, মাম্পি চলে এসেছে। ও আমাদের জানালার কাছে দাঁড়িয়ে আছে, আমাদের কথা শোনার চেষ্টা করছে। চলুন চলুন, কাজে লেগে পড়ুন। এই বলে সঙ্গীতা এবং তার শাশুড়ি মা খুবই জোরে জোরে চিৎকার করে কথা বলতে শুরু করে, যাতে তাদের কথাগুলো মাম্পির কান পর্যন্ত ভালোভাবে পৌঁছায়। মা, সবজির দাম এখন তো আকাশ ছোঁয়া। এবার সবজি বিক্রি করে আমরা কিন্তু অনেক টাকা লাভ করতে পারবো। কিন্তু মা, কালকে তো আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। আমি যে ভেবেছিলাম কালকেই সবজিগুলো তুলে বিক্রি করা শুরু করে দেব। আমরা তো বাড়িতেই থাকবো না, তাহলে কি হবে? আরে বাবা, আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি একদিনের জন্য। তারপরের দিন তো আমরা বাড়িতেই চলে আসব। কেউ তো আর চোর ডাকাতি করে আমাদের ক্ষেতের সবজি তুলে নিয়ে যাবে না কিংবা বিক্রি করে দেবে না। বিয়ে বাড়ি থেকে বাড়িতে এসে তুমি সবজি তুলে বাজারে বিক্রি করবে। নাও, তুমি এবার তাড়াতাড়ি কালকের জন্য ব্যাগপত্র গুছিয়ে নাও। মাম্পি এমন কথা শুনে মনে মনে খুবই খুশি হয়। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই বিষাক্ত ওষুধ তাহলে আমি আর কাজে লাগাবো না। কালকে সঙ্গীতারা বাড়িতে থাকবে না, সেই সুযোগে আমি সব সবজি জমি থেকে তুলে নেব। আর ওদের বাড়িতে আসার আগেই সব সবজি বিক্রি করে টাকা ইনকাম করব। ওরা কিছু জানতেও পারবে না। এই ভেবে মাম্পি মনে মনে খুবই খুশি হতে থাকে। পরের দিন সঙ্গীতা এবং তার পরিবার বাড়ি থেকে চলে গেলে মাম্পি সঙ্গীতার সমস্ত সবজি তুলে নিয়ে বিক্রি করে দেয়। সবজি বিক্রি করে সে ভালো টাকা পেয়েছিল। তারপরের দিনই সঙ্গীতা এবং তার পরিবার বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সঙ্গীতা সবার আগে মাম্পির কাছে এসে বলে, জানো মাম্পি, একটা চোর আমাদের ক্ষেতে সব সবজি চুরি করে নিয়েছে। ওই বদমাশ চোর সব সবজি বিক্রি করে মোটা টাকা ইনকামও করেছে। কিন্তু আমার কোনো চাপ নেই, পুলিশ নিশ্চয়ই ওই চোরকে খুঁজে বের করবে। ওই চোরের কাছ থেকে আমি ক্ষতিপূরণ হিসেবে জরিমানা নিয়েই ছাড়বো। পুলিশ? কিন্তু পুলিশ কিভাবে জানবে যে তোমার ক্ষেতের সবজি কে চুরি করেছে? কেউ কি কিছু দেখেছে? আরে তুমি জানো না, এর আগের বার কে শয়তানি করে আমাদের সব সবজি নষ্ট করে দিয়েছিল? সেই জন্য আকাশ আমাদের বাড়ির সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, যাতে আমরা আমাদের সবজির ক্ষেতের উপর নজর রাখতে পারি। কালকে তো ওই ক্যামেরাটা আমরা অন করে রেখেই গিয়েছিলাম। ওই ক্যামেরাটা চেক করলেই তো আমরা আসল চোরকে দেখতে পাবো। এই শুনে মাম্পি খুবই ভয় পেয়ে যায়। সে ভয়ে কান্নাকাটি করা শুরু করে। আমাকে ক্ষমা করে দাও সঙ্গীতা, আসলে তোমার ক্ষেতের সবজি আমি চুরি করে বিক্রি করে দিয়েছি। তোমার উপর আমার খুব হিংসা হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল তুমি সবজি বিক্রি করে আমাদের থেকে বড়লোক হয়ে যাবে, আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তখনই সেখানে মোহনা দেবী, আকাশ এবং মাম্পির স্বামী নিখিলেশও চলে আসে। কিন্তু এবার তো ক্ষমা চেয়ে কোনো লাভ নেই মাম্পি। এইমাত্র পুলিশকে আমরা জানিয়ে এলাম, পুলিশ তোমাকে ধরতে এলো বুঝি। মাসিমা, আপনি দয়া করে এরকম করবেন না। আমাকে ক্ষমা করে দিন। আমি সবজি বিক্রি করে যা টাকা পেয়েছি সব আমি ফিরিয়ে দিচ্ছি। আর কোনোদিনও এরকম করব না। আমি আর কারোর উপর হিংসা করব না। দয়া করে আমাকে পুলিশে দেবেন না। নিখিলেশ, তুমি এদেরকে বলো না একটু। আমার কিছু বলার নেই মাম্পি, তুমি অন্যায় করেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। এখন কি এনারা তোমাকে শাস্তি দেবেন কি দেবেন না ওটা ওনাদেরই ব্যাপার, আমার এতে কিছু করার নেই। আমি যদি এনাদের জায়গায় থাকতাম তাহলে তো তোমাকে অবশ্যই পুলিশের হাতে তুলে দিতাম, কারণ তোমার সঙ্গে এটাই হওয়া উচিত। তুমি যদি সঙ্গীতের উপর হিংসা না করে নিজেও পরিশ্রম করতে, তাহলে তুমিও টাকা উপার্জন করতে পারতে। যে কোনো কাজে পরিশ্রম করতে হয়, অন্যের ক্ষতি করলে তুমি কখনোই সফল হতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, একটাবার আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি সত্যি বলছি, নিজেকে শুধরে নেব। মাম্পিকে এভাবে কান্নাকাটি করতে দেখে সঙ্গীতার খুবই মায়া হয়। আমার মনে হয় মাম্পিকে একটা সুযোগ দেওয়া উচিত। ও সত্যিই নিজের ভুলটা বুঝতে পেরেছে। মাম্পি, তুমি ভয় পেও না, আমরা তোমাকে পুলিশে দেব না। কিন্তু এরপর থেকে তুমি কখনোই কিন্তু কারোর ক্ষতি করবে না।
এই শুনে মাম্পি খুবই খুশি হয়। সঙ্গীতা সবজি বিক্রি করে মাম্পি যা টাকা পেয়েছিল সব টাকাই সে সঙ্গীতার হাতে তুলে দেয়। এইভাবে নিখিলেশের প্রচেষ্টার মাধ্যমে সঙ্গীতার সবজির ব্যবসা থেকে সমস্ত বাধা দূর হয়ে যায়। সঙ্গীতা আবার মনোযোগ দিয়ে তার ব্যবসার কাজে লেগে পড়ে। ধীরে ধীরে তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। 2-1 মাসের মধ্যেই সঙ্গীতা বাজারে একটা সবজির দোকানও খোলে। এখন সঙ্গীতা এবং আকাশ দুজনে মিলেই সেই সবজির দোকান সামলায়।